আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত বিআরবি হসপিটাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনাতে, পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। আমরা আজকে এই অনুষ্ঠানে কথা বলবো রমজানে নাক কান গলার বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার নিয়ে। এই বিষয়ে আলোচনা করতে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর জাহির আল আমিন, নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইএনটি, বারডেম জেনারেল হসপিটাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ। আমরা স্যারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে আপনারাও সরাসরি কথা বলতে পারবেন। যেহেতু অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই নিচে স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর জেনে নিন। চলে যাচ্ছি আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, নাক কান গলার অনেক সমস্যা আছে। রমজান মাসেও বেশ কিছু সমস্যা আমি নিজেও ভুগছি, তাই আমিও আজকে জানার চেষ্টা করব স্যার বেশ কিছু সমস্যার সমাধান আপনার থেকে। তো প্রথমে স্যার একটু জেনে নেই যে কি কি সমস্যা আসলে রমজান মাসে বেশি দেখা যায়। আসলে রমজান মাস তো আমাদের চান্দ্র মাস, তো বছর ঘুরে আসে, কাজে এখন শীতকাল, কোনো সময় গরমকাল, কোনো সময় বর্ষাকাল, এরকম তো সমস্যা না। সমস্যা যেটা হলো কি, ডিহাইড্রেশন। পানি খাচ্ছি না আমরা সারাদিন, না খাওয়ার জন্য ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন কথাটা বলতে ছোট, কিন্তু বেশ বড়। কারণ ডিহাইড্রেশনের জন্য আপনার নাক শুকায় যাবে, আপনার গলা শুকায় যাবে, আপনার শ্বাসনালী শুকায় যাবে, এবং এর জন্য আপনার কিন্তু এগুলো জায়গায় ইনফেকশন হতে পারে। এই যে ডিহাইড্রেশন, এটা ব্যাপক অর্থে কি আমার এই এলাকায় ডিহাইড্রেশন, আদার দ্যান ডিহাইড্রেশন রিলেটেড আমার প্রেশার কমে যাওয়া, সেটা একটা বিশাল অন্যদিক। কিন্তু নাক কান গলার মধ্যে আমার নাক শুকা যেতে পারে, নাক শুকা গেলে নাকের ভিতরে ইনফেকশনের প্রবণতা বেড়ে যাবে। গলা শুকা যেতে পারে, গলা খুসখুস করতে পারে, আমাদের শ্বাসনালী শুকা যেতে পারে, খুসখুস করতে পারে, এবং ইনফেকশনের প্রবণতা বেড়ে যেতে পারে। কারণ ময়েস্ট সারফেস থাকলে, আপনার হাত যদি ময়েস্ট থাকে, ইনফেকশন কম হবে। কারণ এখান থেকে জিনিসপত্র বাইর হচ্ছে, যেটা আমার প্রোটেকশন করছে। এটা ড্রাই হলে কিন্তু ক্র্যাক করবে, ইনফেকশন হবে। এটা কিন্তু নাকের বেলায় প্রযোজ্য, গলার বেলায় প্রযোজ্য, মুখের বেলায় প্রযোজ্য, সব জায়গার বেলায় প্রযোজ্য। কাজেই ডিহাইড্রেশনটা হওয়া অ্যালাউ করা যাবে না। একটা ডিহাইড্রেশন হওয়ার জন্য আমাকে আমি যদি বলি, যদি আপনাকে চিকিৎসাটা কি, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, বা ওটা পরে আসি। আর গলার মধ্যে ডিহাইড্রেশন হলে কিন্তু আমার গলা খুসখুস করে। ষড়যন্ত্র যদি ডিহাইড্রেশন হয়, তাহলে কিন্তু গলার স্বর বসে যেতে পারে। তো এইগুলো জিনিস হলো প্রাথমিক পর্যায়ে। আর একটা যেটা হয় কি, খাওয়া দাওয়া না করার ফলে অনেক সময় গ্যাস্ট্রিক, যেটা আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার বলি, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। তার জন্য আবার গলা খুসখুস করতে পারে, আমাদের বুক জ্বলতে পারে, গলার মধ্যে একটা কিছু আটকে আছে মনে হতে পারে, এরকম সমস্যা হতে পারে। তো এখানে আমি আপনার কথার উপরেই বলতেছি, কিছু কিছু জিনিস আমরা যেরকম ভয় পাই করতে, যেরকম আমরা নাকে উজু করার সময় মনে হয় নাকের মধ্যে পানি গেলে বোধহয় পেটে চলে যাবে, এটা একটা একটা ফ্যালাসি। উজু করতে বলেছে আল্লাহ তাআলা, আমাদের উজু করতেই হবে। উজু করার জন্য কোথায় পানি যাচ্ছে, গলায় যদি চলে আসে, ইচ্ছা করে গিলবেন না, ফেলে দিবেন, কিন্তু ঢুকে যায় গলা ভিতর দিয়ে পেটে, তো কোনো নিষেধ তো নাই। স্যার, এই টপিকগুলো নিয়ে আরেকটু আলোচনা করব, কিন্তু একটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিতে হচ্ছে স্যার। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আপনি টেলিভিশনের ভলিউমটি অফ আমার করে নাম নিন। মোহাম্মদ নাইম সরকার। আমি 2 মাস আগে গলা অপারেশন করাইছিলাম। এখন গলার মধ্যে একটা সমস্যা ফিল করতেছি। জি, কি অপারেশন হয়েছিল? আর টনসিল অপারেশন হয়েছিল। এখন গলা জোরে হা করলে গলা ব্যথা করে, জিহ্বা নাড়াচাড়া করলে গলা ব্যথা করে, আর গলার মধ্যে মনে হয় কি যে গলা বুঝে আসতেছে এরকম মনে হয়, আর ভিতরে মনে হয় কি যে কিছু বাজে বাজে চলটার মতো লাগে। জি, আমার মনে হয় টনসিল অপারেশনটা আমরা মনে করি, আসলে টনসিল অপারেশনটা ডিজাইন ফর বাচ্চাদের জন্য। টনসিলের সমস্যাটা বাচ্চাদের বেশি থাকে, অনেক বেশি থাকে। অ্যাডাল্টদের জন্য টনসিল অপারেশনটা আসলে যারা ছোটোবেলা থেকে টনসিলের সমস্যাটা ক্যারি অন করে অ্যাডাল্ট লাইফ পর্যন্ত নিয়ে যায়, অ্যাজ সাচ ডিনোভো, মানে টনসিলের সমস্যা অ্যাডাল্ট লাইফে শুরু হয়, এরকম সমস্যাটা কিন্তু খুবই খুবই কম। কাজে আপনার যেটা মনে হচ্ছে কি, আপনি যে এই বয়সে টনসিল অপারেশন করেছেন, এটার সঙ্গে অবশ্যই কিছু অ্যালার্জির একটা ভাব আছে আপনার, এবং এটা অবশ্যই আছে। এই অবশ্যই থাকার জন্য যেটা আপনাকে এখন করতে হবে, সেটা হলো আপনাকে কিন্তু গড়গড়া করতে হবে। লবণ গরম পানি দিয়ে আপনাকে গড়গড়া করতে হবে, একদম সিনসিয়ারলি এবং রিলিজিয়াসলি আপনাকে এটা করতে হবে। প্রতিদিন আমাদের উজু করার সময় আমরা 5 বার এই কাজটা করি।
গড়গড়া করে এটা আপনি করবেন, কিন্তু আপনারা নর্মাল পানি না ইউজ করে লবণ গরম পানি ইউজ করবেন। আদার্সের কুসুম গরম পানিতে 1 চামচ লবণ আর 1 চামচ পারলে খাবার সোডা মানে বেকিং পাউডার এটা দিলে আপনি দেখেন এর করেন, নাকও একইভাবে পরিষ্কার করেন আর ধুলাবালি থেকে একটু দূরে থাকেন। আর তারপরে দেখেন আপনি কিভাবে করতেছেন। আর আপনি যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসটাকে একটু কন্ট্রোল করেন। আপনি যে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে গ্যাস্ট্রিকের সমস্যাও একটা কন্ট্রোল করেন। গ্যাস্ট্রিক সমস্যার একটা আমরা খুব ভুল ভ্রান্তি করে থাকি কি গ্যাস্ট্রিক কিন্তু টেনশনে হয়ে থাকে। আর একটা গ্যাস্ট্রিকের বিশাল সমস্যা হলো কি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়া। আমার দেশে কিন্তু এটা কমন সমস্যা যে আমরা ভরপেটে খেয়ে রাত্রেবেলা ঘুমায় পড়ি। দুপুরবেলা খেয়ে একটা বিশাল ন্যাপ নিই। তো খেয়ে ঘুমানোটা বন্ধ করতে হবে আপনাকে। তাহলে আপনার গলার অনেকগুলো সমস্যা আমার মনে হচ্ছে আপনাকে না দেখে বা আপনার কথা শুনে আমার মনে হচ্ছে কি আপনি ভরপেটে খেয়ে শুবেন না। চর্বি জাতীয় খাওয়া একটু বন্ধ করেন। ভরপেটে খেয়ে আপনি শুতে পারবেনই না। মিনিমাম ২ থেকে ৩ ঘন্টা আপনাকে করতে হবে। আমার ঘুম চলে আসলে আমি কি করব? তাহলে আমি খাবো না? তাহলে আপনাকে খেতে হবে খুবই কম। মানে পেট ভরে খেয়ে আপনি কিন্তু ঘুমাইতে পারবেন না। এটা হলো একটা জিনিস। আর গড়গড়াটা করেন, আ পর পর্যাপ্ত পরিমাণে পানি খান। ইনশাআল্লাহ আপনার এটা কিছুটা কমে যাবে বলে আমি আশা করি। স্যার, আপনি ট্রিটমেন্ট একটু বলছিলেন যে আমরা আসলে কি ট্রিটমেন্ট করতে পারি রমজানে। ট্রিটমেন্ট মানে কি প্রিকশন, মানে জি আমরা স্যার। যেটা মনে করি ভুল, আমাদের ভিতরে কিছু ভুল চিন্তা আছে কি উজু করা যাবে না, উজু করলে গলায় পানি চলে যাবে, পানি চলে গেলে শরীরের ভিতরে গড়গড়া করা যাবে না। আসলে কিন্তু আমি ইসলাম সম্বন্ধে খুব বেশি জানি না, কিন্তু না জেনেও বলছি, যেটুক জানি সেটা যথেষ্ট জানি। তো এগুলো করা যাবে, এগুলো তো কোনো অপর না। কাজে আপনি যে উজু করতেছেন এখানে কিন্তু আপনার নাকের যে শুকনা হয়ে যাচ্ছে, নাকের ইনফেকশনটা কমে যাবে আপনি যদি দিনের বেলা উজু করেন। আপনি গড়গড়া যদি ঠিকমতো করেন, লবণ গরম পানিতে একটু আগে বলছিলাম, লবণ গরম পানিতে গড়গড়াটা করেন, তাহলে আপনার গলা খুশখুশি ভাবটা চলে যাবে। আপনি ইনহেলার ইউজ করতে পারেন। আবার একটা ধারণা আছে কি ইনহেলার ইউজ করলে বোধহয় রোজা চলে যায়। ইনহেলার ইউজ করলে অবশ্যই রোজা যায় না। যেগুলোর মধ্যে গ্র্যানুলার আছে, রোটা আছে, যেগুলোর মধ্যে পাউডার আছে, ওগুলো যদি গলায় যায় এবং আপনি ইচ্ছামতো গিলে ফেলান, তাহলে রোজা যাবে। কিন্তু গলায় গেলে আপনি কুলি করে ভারী করে দেন, ফেলে দেন, এটার কোনো সমস্যা নাই। তাই দেখেন আপনি আমাদের ডিহাইড্রেশন যেটা হচ্ছে রোজার দিনে, সেটার জন্য আপনি পর্যাপ্ত পানি খান। স্যার, আবার পর্যাপ্ত পানি খাওয়ার মধ্যে কিন্তু একটা ক্যাচ আছে। স্যার এটা নিয়েও কথা বলবো। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি স্যার, ফোন চলে আসছে। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আহ, স্যার, আমি স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। জি বলেন। স্যার, আমার হঠাৎ করে 2-3 দিন থেকে এক পাশে মাছটা ফুলে গেছে, ব্যথা করতেছিল। আজকে হঠাৎ আবার দুই পাশে আর কি মাছটা ফুলে গেছে। আমি শুধু মক্সিসিলিন খেয়েছি একটা, কি ফুলে গেছে? ব্যথা তো কমতেছে না, ঢুক চিপতে ব্যথা লাগতেছে। আচ্ছা, ঢোক গিলতে ব্যথা লাগছে, কি ফুলে গেছে আপনি দেখেছেন? জি 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 জি, আপনার মাছটা ফুলে গেছে। কি মাম? জি জি এই জি। গলা মামস মারি মামস মারি মামস মারি না, মারি না। মামস। আপনি যে মামস গলা, হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার যে এই জায়গাটা বলছে ফুলতে ঠিক ওই বলছে, জি জায়গাটা। জি মামস জি। ফুলে গেছে। হ্যাঁ, এটাতে ফুলে যাওয়ার কারণটা হলো আপনার গলার ভিতরে ইনফেকশন হচ্ছে। এই বেশিরভাগ সময় এটা ভাইরাল ইনফেকশন হয়ে থাকে। কাজে আপনি যদি ফুলে যায় তা আপনি প্যারাসিটামল খাইতে পারেন ব্যথা করলে। আর আপনি গড়গড়া করেন। গড়গড়া করলে এবং প্যারাসিটামল খেলে আপনার এটা চলে যাবে ইনশাআল্লাহ। যদি না যায় তাহলে হয়তো আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। কারণ আপনি একটা সাইডে ছিল আগে, এখন ২ সাইডে হয়েছে। স্যার উনি অ্যামক্সিসিলিন খেয়েছেন। মক্সিসিলিন খেয়েছে একটা খেয়ে তো হবে না। আচ্ছা মক্সিসিলিন খান, যদিও একটু লো গ্রেডের অ্যান্টিবায়োটিক খান, কিন্তু দিনে ৩ টা করে খান। আর আপনি ৫০০ মিলিগ্রাম করে খান, আবার ২৫০ মিলিগ্রাম খেয়েন না। হোমিওপ্যাথিক ডোজ খেলে হবে না। আপনি আগে গড়গড়া করেন, আপনি প্যারাসিটামল খান ব্যথার জন্য। আর আপনার যদি রোজা করতে খুব বেশি অসুবিধা হয় তো রোজা করিয়েন না আপনি। কিন্তু আপনি বডি ফিটনেসটা রাখেন এবং আপনি মক্সিসিলিন দিনে ৩ বার করে খান। আপনি যদি ভোরবেলা সেহরির সময় খাবে, সন্ধ্যার সময় খাবে, রাত্রে খাবে। তাহলে হবে। অথবা অন্য কোনো অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ২ বার খেলেও হয়, এটাতে সুইচ ওভার করতে পারেন। আমার মনে হয় এটাতে আপনার এখানে যে ফুলে গেছে, এটা ফুলার কারণ হলো ভিতরে একটা ইনফেকশন হয়েছে। মোস্ট প্রবাবলি ফ্যারিনজাইটিস অথবা টনসিল ইনফেকশন। এই জায়গায় একটা আপার রেসপিরেটরি একটা ইনফেকশন হয়েছে, তার জন্য এটা হয়েছে। এটা দরকার নাই কোথায় ইনফেকশন হয়েছে। দরকার হলো কি আপনি যেটা বললাম সেটা করেন। ধন্যবাদ স্যার। স্যার, এরকম কি কখনো হয় যে রমজানের এই সমস্যাগুলোর কারণে এমন একটা পজিশনে পেশেন্ট চলে গেছে যে আমার অপারেশন লাগছে ইনস্ট্যান্ট? অপারেশন লাগার মতো তো এরকম কিছু কিছু নাই। না। আগে যদি কোনো সমস্যা না থেকে থাকে, স্যার, অবশ্যই আমাদের রমজানে যাওয়ার আগে আমাদের যদি কোনো সাইনাসের প্রবলেম থাকে ওটা চিকিৎসা করা দরকার। গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, গ্যাস্ট্রিকের প্রপার চিকিৎসা করা দরকার। টনসিলের সমস্যা থাকে, টনসিলে আমার মনে হয় না রমজানের জন্য স্পেশালি কোনো জায়গায় এমন কিছু হবে কি অ্যাকুট ইমার্জেন্সি হতে পারে। হ্যাঁ, হয়তো নাকে শুকায় গেল,
নাক শুকায় যায়, নাক দিয়ে ব্লিডিং হতে পারে অনেকে। আচ্ছা। এটা একটা অ্যাকুট ইমার্জেন্সি। তখন তো আপনার বোধহয় রোজা এমনি ভেঙে যাবে অথবা রোজা ভাঙতে হবে। বেশিরভাগ সময় ভেঙেই ফেলবেন আপনাকে। কারণ নাক দিয়ে যদি ব্লিডিং হয় পর্যাপ্ত, তাহলে তো আপনার রোজা এমনি ভেঙে গেল। আচ্ছা। তাছাড়া আমার মনে হয় না অ্যাকুট কোনো ইমার্জেন্সি হতে পারে, ইনফেকশন হতে পারে। আচ্ছা। ইনফেকশনটা এমন কিছু হবে না কি কয়েক ঘন্টার মধ্যেই ১২ ঘন্টা ফাস্টিং এর মধ্যে একদম উঠে একদম আপনাকে হসপিটালে ভর্তি হতে, এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনি ম্যানেজ থাকেন, আপনার ডায়াবেটিসটা যদি কন্ট্রোল থাকে, তাহলে ওইরকম কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। স্যার, আমাদের রমজানের ইফতারের সময় আমরা যে বেশ তেল জাতীয় জিনিসপত্র খাই, এটার জন্য বোধহয়। গ্যাস্ট্রিকের একটা সমস্যা হয় জি স্যার। আমাদের রমজানে না খেয়ে থাকার জন্য। একটা সমস্যা হলো কি আমি সারাদিন না খেয়ে আছি, আমার পেট খালি থাকছে, আমরা যাকে স্বাভাবিকভাবে গ্যাস্ট্রিক বলি, আসলে গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লাক্স রিফ্লাক্স। ডিসঅর্ডার যেটা, সেটা হয়ে থাকে। আর ওটাকে আমরা আরো বাড়ায় দিই সন্ধ্যার সময় এক কলা ভাজা পোড়া খেয়ে। আসলে গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিসঅর্ডারে আপনার ভাজা পোড়া তো সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যেটা করছি এই যে তেল, তারপরে পেঁয়াজু, বেগুনি সমানে খাচ্ছি, এটা আসলে আমাদের খাওয়া উচিত না। সত্যি কথা। মোর ফাইব্রাস ফ্রুট, খেজুর খান, খেজুর ইজ ফাইন। কিন্তু খেজুরের সঙ্গে যে শরবতটা খাচ্ছি, একদম চরম সুগার খেয়ে নিচ্ছি আমি। সুগারটা আমাদের কিন্তু এভয়েড করতে হবে। কারণ হঠাৎ করে সুগার সারাদিন নাই বডিতে। সন্ধ্যার পরে যদি আমরা একবার বিশাল অ্যামাউন্টের সুগার খেয়ে ফেললাম, আমাদের কনসেনট্রেটেড সুগার খেয়ে ফেললাম, শরবত, এটা আমার মনে হয় ঠিক না। আপনি বরঞ্চ ফ্রুট জুস খেতে পারেন। মানে বানায়া, ধরেন আচ্ছা। আপনি আপেল জুসই হতে পারে, বা এখন তো পেঁপে খুব ভালো আছে। পেঁপের জুস খাইতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। বানায় পেঁপে তো খুবই ভালো। গ্যাস্ট্রিকের জন্য পেঁপে অত্যন্ত ভালো। আপনি পেঁপের জুসটা খান। আপনি আপনি মুড়ি খান, তেলটা কম দেন। আর আপনি খান, ফাইব্রাস জিনিস, ফলমূল খান। তাহলে ভালো হবে আমার। খেজুর খান, কোনো অসুবিধা নাই। যদি ডায়াবেটিস না থাকে, ডায়াবেটিস থাকলেও খেজুর খাওয়া যায়, কিন্তু কম খেতে হবে। কারণ খেজুর যেহেতু গ্লুকোজ না, ফ্রুক্টোজ, সেইজন্য অত সুগারটা ওরকমভাবে বাড়ায় না, বাড়ায় আস্তে, আস্তে। আমাদের ডায়াবেটিসের মেইন সমস্যা হলো কি সুগারটা যদি হঠাৎ করে বেড়ে না যায়। তো এইজন্য বললাম খেজুর না খেতে হলে আপনার কোনো ক্ষতি হবে না। তবে ফাইব্রাস জিনিস খাইতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। বেশি খাওয়া যাবে না। বেশি পেট ভরে একদম ফাটিয়ে খেলাম, সেটাও খুব ভালো না। কারণ আপনি সন্ধ্যার সময়টা এতগুলা খাইলেন, রাত্রেবেলার এতগুলা খাইলেন, ভোরবেলা এতগুলা খাইলেন, আপনাকে কিন্তু ক্ষতি করে দেবে। আবার রাত্রেবেলা এতগুলা পানি খাইলেন, এই পানি পেশাব করতে, করতে পানি খেলে কিন্তু পেশাব হলো, এটা কিন্তু শেষ না। পেশাবের সঙ্গে, সঙ্গে ইলেক্ট্রেটের বাইরে যাচ্ছে। স্যার, আলোচনায় যাওয়ার আগে একটা ফোন নিয়ে নিচ্ছে, একটা ফোন চলে আসছে। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, হ্যাঁ। জি, আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। আমার নাম ভবেশ চন্দ্র সরকার। জি। আর আমার বয়স মানে 50 প্লাস বা মাইনাস এরকম কাছাকাছি। হ্যাঁ, জি, সমস্যাটি বলুন। আমার প্রবলেম হলো এই ঠান্ডায়, হ্যাঁ, ওই আমার কান হলো প্রচুর ব্যথা করে। মানে তখন ওই জ্যাকেট বেঁধে রাখতে হয়, মানে শরীর, মানে শরীর ঘামে, কিন্তু আমার কান হলো প্রচুর ব্যথা থাকে। এই প্রবলেমটা, কানের ব্যথা। আসলে আপনার কানের ব্যথাটা কিন্তু আমার মনে হচ্ছে যেটা, আপনার যদি কানের মধ্যে পর্দা ফাটা না থাকে বা কান দিয়ে যদি আপনার পুজ পানি না পড়ে, তাহলে আমার মনে হয় কানের সমস্যাটা আপনার ঠান্ডা থেকে হচ্ছে। এটা নাক এবং সাইনাসের সমস্যা থাকলে যখনই আপনার ঠান্ডার একটা ভাব হবে, আমাদের একটা সুবিধা করে দিচ্ছে আমাদের উপরওয়ালা, কি আমাদের নাক বন্ধ হলে আমরা মুখ মুখ দিয়ে দিয়ে শ্বাস শ্বাস নিয়ে নিই, নিন। বলে ওটাকে আমরা ইগনোর করে যাই। কিন্তু আপনার কানের ব্যথাটা যেটা হচ্ছে, আমার মনে হয় দুইটা কারণেই হচ্ছে। হয়তো আপনার 50 ইয়ার্স, আপনার হয়তো নাকের সমস্যার জন্যই আপনার যখন ঠান্ডা ভাবটা থাকে তখনই কানে ব্যথা হয়। ওটা আপনার নাকের চিকিৎসাটা করতে হবে। নাকের ভিতরে কিছু ওষুধ আছে। আপনি শুধু লবণ গরম পানিতে নাকটা পরিষ্কার করেন। আর যদি দেখেন একটা বিশেষজ্ঞকে, কি আপনার নাকে কোনো সমস্যা আছে কিনা, তাহলে আমার মনে হয় অনেক সমস্যা হতে পারে। আরেকটা কানে ব্যথা হতে পারে, আপনার যদি টিএম জয়েন্টের সমস্যা হয়, আপনি শক্ত জিনিস খান, আমার মনে হয় সেটা বোধহয় আপনার ক্ষেত্রে সমস্যা না। আপনার সমস্যাটা আর যদি পর্দা ফাটা থাকে বা কানের ভিতরে ভিতরে পুজ পানি পড়ে বা অন্য সমস্যা হয়, সেটা বোধহয় ওনার সমস্যা না। ওনার মেইন সমস্যা হচ্ছে আমার মনে হয় নাকের যেটা। আপনি লবণ গরম পানিতে নাক পরিষ্কার করেন, আপনি লবণ গরম পানিতে গড়গড়া করেন। যদিও আপনি মানে আপনি মুসলমান না, কিন্তু আপনি এটা করেন, এটা গুড ফর ইউর হেলথ। এতে কোনো লস নাই। আপনি দেখবেন কি আমরা যেরকম করে উঁচু করি, সে একইভাবে বেশি বাড়াবাড়ি করবেন না। নাক দিয়ে টাইনা মুখ দিয়ে বাইর করলাম, গলায় উঠাই দিলাম, টানে ব্রেনে উঠাই নিলাম, এগুলো করেন না ভাই। এগুলো করলে খুব কষ্টকর। যেটা পারবেনও না, একদিন দুই দিন করতে পারবেন, সবসময় এগুলো নাক পরিষ্কার করেন। এটা করে যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই যে পানির ব্যাপারটা, অতিরিক্ত পানি খেলে কিন্তু পানি বাইরে হয় না, তার সঙ্গে সঙ্গে কিন্তু লবণও বাইরে হয়ে যায়। আচ্ছা এটা স্যার। আমাদের বুঝতে হবে। আরেকটা আমরা অনেক ভুল করি রমজানের দিনে, সেটা হলো আমরা থুতু ফেলি। ইচ্ছা মতো থুতু ফেলি। থুতু ফেলতে ফেলতে কিন্তু আমাদের প্রতিদিন কিন্তু 1.5 লিটার থুতু তৈরি হয়। আচ্ছা। হ্যাঁ, কম না কিন্তু। এটা আমরা ফেললে কিন্তু থুতুর সঙ্গে, সঙ্গে প্রোটিন, ইলেক্ট্রোলাইট সবই বাইরে যায়। কাজে এটা কিন্তু আমাদের দেশে একটা কমন
ভুল ধারণা আছে কি আপনি অতিরিক্ত থুতু ফেলা এটা উচিত না, যেটা আসছে এটা আপনি গিলতে পারেন। আমার মনে হয় আমি হুজুর না হয়েও হুজুরের ফতোয়া দিয়ে দিচ্ছি আর কি, এটা আপনি গিলতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, স্যার গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের একটা কমন টেন্ডেন্সি হলো ভরপেটে খেয়ে আমরা ঘুমাই, রাত্রেবেলা খেয়ে একবার ঘুম দিলাম, ভোরবেলা ফজরের নামাজ ভোর এসে সাহারি খেয়ে আবার ঘুম দিলাম। খুবই অন্যায় কাজ, মানে খুবই সমস্যা হয়। বেশি খাওয়া যাবে না, আসলে বেশি খাওয়া উচিতও না রোজার মধ্যে। ছোটোবেলায় আমরা খাইতাম, এখন আর খাই না। তো বেশি খায়েন না, ফাইব্রাস জাতীয় জিনিসপত্র খান, ভাজা পোড়া খায়েন না, ভারী জিনিস খায়েন না, পর্যাপ্ত পরিমাণে পানি খান। আর যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে গ্যাস্ট্রিক সমস্যা থাকলে গ্যাস্ট্রিকের ওষুধ খান। হ্যাঁ, টেনশন করলে গ্যাস্ট্রিক বাড়ে। সিগারেট খাওয়া আপনি বন্ধ করে দিচ্ছেন সারাদিন, কিন্তু সন্ধ্যার পরে ইচ্ছা মতো এটাকে মেকআপ করে ফেলতেছেন ডাবল ট্রিপল ডোজ দিয়ে। এটা তো আপনার শরীর কেমন করে ভালো থাকবে বলেন? এটা তো আপনাকে নজর রাখতে হবে। আমরা দিনের বেলা যেটা আমরা একটা সুন্দর একটা পরিবেশে লিড করতেছি, এটা আপনি রাত্রেবেলাও কম করেন। খাচ্ছেন, খাওয়াটাকে ভদ্রভাবে রাখেন। যে সিগারেটটাকে মানে খাওয়া বন্ধই করে দেন বা মিনিমাম খান। দেখবেন আপনি পানিটা অত বেশি খায়েন না, যতটুকু খাওয়া দরকার ততটুকুই খান। যতটুকু লাগছে ততটুকু খান, এক্সট্রা পানি খায়েন না। তাহলে দেখবেন আপনি অতখানি খারাপ হবে না। আরেকটা জিনিস হতে পারে কি, যেহেতু ড্রাইনেস থেকে আমাদের গলার স্বরও কিন্তু বসে যেতে পারে। এই গলার স্বর বসে গেলে প্রথম চিকিৎসা কিন্তু একটাই, সেটা হলো আপনাকে গলার কথা বন্ধ করতে হবে। আপনার গলাটা এখন বসে গেল, আপনি কিছুক্ষণ কথা বন্ধ করলেন। এটাতে আপনার কাজ হবে। আপনি ইনহেলার ইউজ করলেও কিন্তু ভেন্টোলিন জাতীয় ইনহেলার ইউজ করলে কিন্তু অ্যাজমাসল ইউজ করলে কিন্তু আপনার কাজ হবে এই গলা বসাটা। কিন্তু আপনি প্রথম কথা হলো কি আপনি কথাটা বন্ধ রাখেন। ১-২ ঘন্টা, ৩ ঘন্টা, ৫ ঘন্টা, ৬ ঘন্টা বন্ধ রাখলেই দেখবেন গলার স্বর আবার ফেরত আসছে। যখনই দেখবেন কি গলার স্বর বন্ধ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনি কথাটা যদি বন্ধ করে দেন, তাহলে খুব অল্প সময় কথা বন্ধ করলেই কিন্তু হবে। আবার আমি কথা বন্ধ করলাম, সমানে কাশি দিচ্ছি, তাইলে হবে না কিন্তু। কাশি দিলে কথা বন্ধ করলে যে ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে তার ১০ গুণ বা ৫০ গুণ বেশি ক্ষতি হচ্ছে কাশি দিলে। কাজেই কাশি যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে। আপনার কাশির সমস্যা থাকলে তার চিকিৎসা করেন। তবে গলার স্বর যখন বসে যাবে আপনার, তখন আপনি যখন প্রাথমিক পর্যায়ে কয়েক ঘন্টা কথা বন্ধ রাখলে বা ১ দিন ২ দিন কথা বন্ধ রাখলে কিন্তু কাজটা শেষ হয়ে যায় বলে আমি মনে করি, বিশ্বাস করি। তো এইভাবে আপনার স্যার দেখেন সারাদিন দেখা যায় যে এই যে ডিহাইড্রেটেড থাকা হবে ডিহাইড্রেট দেখে হ্যাঁ। এই চিন্তাতে সেহরির সময় স্যার আমরা কিন্তু অনেক পানি খাই। হ্যাঁ, পানি খেয়ে এটা ঘুমটাও হয় না। আর ইচ্ছা মতো উঠতে হয় ২-৩ বার। ছোটবেলায় আমরাও করতাম। স্যার আজান হচ্ছে তখন একটু খেয়ে নিলাম পানি। জি স্যার খেয়ে টেয়ে নিয়ে এমন হলো কি ঘুমাইতে যাওয়ার পর ০.৫ ঘন্টা পরে আবার পেশাব লেগে গেল। এটা দুটোই ক্ষতিকর। এটা কোনো লাভ হয় না তো বটেই। আচ্ছা ক্ষতিই বরঞ্চ করে। অনেক, অনেক ক্ষতি করে। এক্সট্রা কিছু করা যাবে না। নরমাল খান। যতটুকু আপনার দরকার ততটুকু পেট ভরে খান। এতটুকু খায়েন না। ওটাকে মেকআপ করার চেষ্টা করেন না, যে সিগারেটের বেলা বললাম কি দিনে ৩ টা বাদ গেছে আমার, রাত্রে ৩ টা এক্সট্রা খেয়ে নিলাম। তা কিন্তু হবে না। আপনাকে যেটুকু দরকার সেটুকুই খান। দেখবেন আপনার কিন্তু অত সমস্যা হবে না। রেগুলেটেড লাইফ লিড করেন। আর আপনার টেনশনটা একটু কম করেন। আর টেনশনটা স্যার একটা জিনিস একটু জিজ্ঞেস করি যে স্যার অনেক সময় দেখা যায় যে এই যে ঠান্ডা কাশি, গরমের মধ্যেও অনেকের ঠান্ডা কাশি লেগে থাকে অ্যালার্জির সমস্যার কারণে। এই ক্ষেত্রে অনেকে গলায় মাফলার ইউজ করে। এটা কি স্যার আসলে হেল্পফুল? মাফলার ইউজ করে যখন আপনার কাশি হচ্ছে, মাফলার দিলে কাশিটা একটু কমে যাবে। কিন্তু গড়গড়া করলে আরো ভালো কাজ করবে। স্টিম ইনহেলেশন করলে আরো ভালো হবে। আর যদি আপনি ইনহেলার ইউজ করেন তাহলে তো ভালো হবেই। এটা জিনিসটা চলেই যাবে। কিন্তু গরমের মধ্যে কেন কাশি হবে বলেন? গরমের মধ্যে কাশি হতে কোনো জরুরি কারণ নাই। যদি না আপনার গলার মধ্যে ইনফেকশন হচ্ছে অথবা আপনার অ্যালার্জি হচ্ছে। আপনি গরমের মধ্যে তো কাশি হওয়ার কথা না। ঠান্ডা জিনিস গেলে কাশি হয়। কারণ গলার মধ্যে আমাদের যখন নাকের থেকে বাতাসটা ঢুকতেছে, এটা কমপ্লিটলি স্যাচুরেটেড হয়ে যায় এবং গরম টেম্পারেচার, বডি টেম্পারেচার চলে আসে। নাকের পিছনে যখন বাতাসটা যেয়ে পৌঁছায়, তখন অলরেডি বডি টেম্পারেচার আমাদের 98 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচার ফারেনহাইট এটা চলে আসতেছে কিন্তু। কাজে আপনার তো গরমের সময় তো আপনারই হয়। ঠান্ডা বাতাসে আমাদের বডি অতখানি একদম আইসের মধ্যে আপনি বসে আছেন, অতখানি করতে পারে না। মুখ দিয়ে নিচ্ছি বাতাস। মুখ দিয়ে বাতাস নিলেও কিন্তু গলার মধ্যে কাশিটা বেশি হয়। এটা আমাদের মনে রাখতে হবে। কারণ নাক দিয়ে বাতাস নিলে ওটা প্রপার ওয়েতে টিউনড হয়ে যায়। প্রপার ওয়েতে ওইটাকে ঠিকঠাক করে দেয় বডি। কিন্তু মুখ দিয়ে বাতাস নিলে কিন্তু আপনার ওই যে গলার স্বরও বসে যাবে, আপনার কাশিও বেড়ে যাবে, অনেক কিছুই হবে। কাজেই আমাদের একটা মনে হয় কি নাক বন্ধ আছে, মুখ দিয়ে শ্বাস নিলাম বা মুখ দিয়ে বাতাস নিলাম। আপনি সিম্পল উদাহরণ দেখেন না, আপনি দৌড় দেন। ১ম দিকে আপনি নাক দিয়ে বাতাস নিবেন, দেখবেন আপনি কোনো কাশি নাই। কিছুক্ষণ পরে দেখবেন আপনার মুখ খুলে গেছে, কারণ স্বাভাবিক নাক দিয়ে বাতাস নিয়ে কুলাইতে পারবেন না। তখন আপনি মুখ দিয়ে যখন শ্বাস নিতে আরম্ভ করবেন, কিছুক্ষণ মধ্যে দেখবেন আপনার কাশি শুরু হয়ে গেছে। আপনি নিজেই দেখেন, আপনি এক্সারসাইজ করেন, ঘরের মধ্যে ট্রেডমিল করেন, দেখেন। যতক্ষণ আপনি নাক দিয়ে দিচ্ছেন ততক্ষণ তো কাশি নাই। যে মুখ দিয়ে নিতে আরম্ভ করলেন দেখবেন কাশি প্রবণতা বেড়ে গেল। কাজেই মুখ দিয়ে শ্বাস নেওয়াটা, আমি এটা রমজানের রিলেটেড বলছি না, অ্যাজ এ হোল সমস্ত নাক কান গলা রুগীকে বলছি, মুখ দিয়ে শ্বাস নেওয়াটা আসলে
আইডিয়াল সিচুয়েশন না বলে আমি মনে করি। এবং স্যার ঠান্ডা জাতীয় জিনিস কি অ্যাভয়েড করা উচিত? ঠান্ডা জিনিস তো অবশ্যই সবসময় আপনাকে অ্যাভয়েড করা উচিত। ঠান্ডা জিনিস তো কোনো ঠিক সময় আছে। ভালো না যদি আমি খাই। তো ঠান্ডা জিনিস আপনার আসলেই খাওয়াটা উচিত না। ঠান্ডা জিনিসটা আপনি যেরকম আপনি পানি, ঠান্ডা পানি আমি ঠান্ডা পানি খাই, ওটা উচিত না। আমি পানি বলেই খাই। কিন্তু আপনার উচিত না ঠান্ডা পানি খাওয়া। আপনাকে কুসুম গরম পানি খেলে অনেক ভালো এফেক্ট হয়। আপনি সকালবেলা উঠে ঠান্ডা পানি খেলে, একটু কুসুম গরম পানি খেলেন, সারাদিন কুসুম গরম পানি খেলেন। চা, চা ইজ ফ্যান্টাস্টিক বুঝছেন? কিন্তু চায়ের মধ্যে আপনাকে ওই দুধ দিতে পারবেন না, আর ওই চিনি দিতে রং পারবেন চা না। খেতে হবে আপনি রং বিদায়। চা খান, দেখবেন এটা ফ্যান্টাস্টিক কাজ করে। ধন্যবাদ স্যার। স্যার আসলে এত স্বল্প সময়ে আর বেশি কিছু জিজ্ঞেস করতে পারছি না, আজকে বিদায় নিয়ে নিতে হবে। এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য স্যার অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। বৈশাখী টিভির দর্শক শ্রোতাকে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি দর্শকবৃন্দ, আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিয়ে নিব। রমজানের শুভকামনা সবার জন্য, সবার জীবন বরকতময় হোক। বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার্ড বাই বিআরবি কেবলস থেকে আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।